এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে, সেই ফরাসি বিপ্লবের যে বিভিন্ন অর্থনৈতিক কারণগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে 1789 সালের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনার বিষয়। তবে আজকের ক্লাসে আলোচনাটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, অর্থাৎ আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তো তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এই ছিল মূল যে ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, অর্থনৈতিক যে কারণগুলি রয়েছে, এটার মধ্যে অর্থনৈতিক যে সংকট বা কারণগুলির মধ্যে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়, সেটা প্রথমত হলো যে শূন্য রাজকোষ, অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ, তার সাথে সাথে রাজ পরিবারের যে অমিত ব্যয়িতার কারণে ফ্রান্সের রাজকোষ কি হয়েছিল, প্রায় সম্পূর্ণ শূন্য হয়ে পড়েছিল এবং রাষ্ট্র বিশাল ঋণের ভারে কিন্তু জর্জরিত হয়ে পড়েছিল। তাহলে কি ছিল এই যে শূন্য রাজকোষ? এখানে কোন বিষয়টা বলা যায় যে এর মানে বিভিন্ন যে যুদ্ধ, দীর্ঘস্থায়ী যুদ্ধ, এই সমস্ত বিষয় আরো নানা বিষয়ের ফলে কি হলো, রাজকোষটা সম্পূর্ণরূপে শূন্য হয়ে গিয়েছিল এবং যখন রাজকোষটা শূন্য হয়ে যাবে তখন কি হবে, রাষ্ট্রের একটা কিন্তু বিশাল ঋণের জালে কিন্তু জড়িয়ে পড়বে। ঠিক আছে, নেক্সট রয়েছে তীব্র বৈষম্য। এখানে যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে সমাজের 3টি স্তরের মধ্যে অর্থনৈতিক বৈষম্যটা ছিল চরমে। এখানে বলেছে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় সম্পদশালী হলেও তারা কিন্তু কর দিত না, সমস্ত করের বোঝা ছিল সাধারণ মানুষের উপর, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের উপর। অর্থাৎ ফ্রান্সের এই সময় ফ্রান্সের যে সমাজ সেটা 3টি সম্প্রদায় বিভক্ত ছিল। যাজক ছিল প্রথম সম্প্রদায়, অভিজাত ছিল দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় ছিল হচ্ছে সাধারণ মানুষ। তো প্রথম যে এই দুই সম্প্রদায় রয়েছে, যাজক আর অভিজাত, তারা কি করতো, তারা কোনো রকমের কোনো কর কিন্তু যে দিত না। ঠিক আছে, আর সমস্ত করের বোঝা কাদের উপর ছিল, এই সাধারণ মানুষদের ওপর কিন্তু ছিল। তারপর রয়েছে দেখো কৃষি নির্ভরতা, অর্থাৎ ফ্রান্সের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। ঠিক আছে, অর্থনীতি মূলত কিন্তু কৃষির ওপরই অনেকাংশে কিন্তু নির্ভরশীল থাকে। তো ফ্রান্সের অর্থনীতিটাও কিন্তু কৃষির ওপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, এর সাথে সাথে বলেছে কিন্তু বিভিন্ন যে চাষাবাদ পদ্ধতি, যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হয়, উৎপাদন ব্যাহত হয় মারাত্মকভাবে, যার জন্য এখানে বলা হচ্ছে যে কৃষি নির্ভরতা। যেহেতু অর্থনীতিটা কৃষি ওপর নির্ভরশীল ছিল এবং পরবর্তীতে সেখানে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ, চাষাবাদ পদ্ধতি, এই সমস্ত বিভিন্ন কারণে কি হচ্ছে, উৎপাদনটা কিন্তু ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে হচ্ছে বৈষম্যমূলক কর ব্যবস্থা। এখানে বলেছে ফ্রান্সের সমাজ 3টি প্রধান সম্প্রদায়ে বিভক্ত ছিল, যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ, যেটা আমি বললাম। ঠিক আছে, তাহলে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে কি হচ্ছে, তারা প্রচুর সম্পত্তির অধিকারী তো হচ্ছে, কিন্তু তারা কিন্তু কোন রকমের কোনো কর কিন্তু তাদের দিতে হচ্ছে না, তারা প্রায় সমস্ত কর থেকে কিন্তু মুক্ত ছিল। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে কৃষক, শ্রমিক। ঠিক আছে, তো এরা হচ্ছে দরিদ্র ছিল, অথচ তাদেরকেই কি করতে হতো, রাষ্ট্রের সমস্ত প্রত্যক্ষ বলো পরোক্ষ কর বলো, সমস্ত কর এই সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায়কেই কিন্তু দিতে হচ্ছে। এবং এই তীব্র অর্থনৈতিক বৈষম্য সাধারণ ফরাসিদের মনে কি করেছিল, যে একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। যেহেতু যাজক অভিজাতদের কোনো রকমের কোনো কর দিতে হচ্ছে না, তারা প্রচুর সম্পত্তির অধিকারী। ঠিক আছে, কিন্তু এদিকে যে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের পক্ষে তাদের ঘাড়েই কি চাপছে, যে অতিরিক্ত করের বোঝাটা চেপে পড়ছে, যার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মনে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাজকীয় অপচয় ও ঋণ। এখানে বলেছে ফরাসি রাজতন্ত্রের চরম যে অমিত ব্যয়িতা এবং বিলাসবহুল জীবনযাপন রাজকোষকে খাদের কিনারে নিয়ে যায়। বিশেষ করে ভার্সাই রাজপ্রাসাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হতো। এর সাথে যুক্ত ছিল সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এবং আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ফ্রান্সের সক্রিয় অংশগ্রহণ কি করেছিল, রাষ্ট্রের অর্থনীতিতে একটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল। যার জন্য বলেছে
যে বিভিন্ন যে রাজকীয় অপচয় এবং ঋণের কথা। এছাড়াও বলা যায় এই যুদ্ধগুলির কারণে কি হচ্ছে, এই যে ফ্রান্সে বললাম যে দীর্ঘস্থায়ী বিভিন্ন যুদ্ধ ছিল, তো এই সমস্ত যুদ্ধগুলির কারণে কি হলো, ফ্রান্সে বিপুল পরিমাণ আর কি ফ্রান্স কিন্তু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের জালে কি হলো, জড়িয়ে পড়লো। যার ফলে কি হচ্ছে, এক পর্যায়ে রাজকীয় বাজেটের যে অর্ধেকেরও বেশি ব্যয় হতো কেবল ঋণের সুদ মেটাতে, যার জন্য এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে কৃষি সংকট ও মুদ্রাস্ফীতি, অর্থাৎ খাদ্য ও হাহাকার। এখানে কি বলছে যে খাদ্যাভাব ও হাহাকার, অর্থাৎ 1788 সালে কি হলো, ফ্রান্সে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং অনাবৃষ্টির কারণে কি হলো, ব্যাপক শস্যহানি ঘটে। তার সাথে সাথে কৃষিজাত পণ্যের যে উৎপাদন সেটা মারাত্মকভাবে কমে যাওয়ায় কি হলো, রুটি এবং অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলির দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে পড়ে, অনেকটাই কিন্তু বেড়ে যায়। খাদ্যাভাব এবং বেকারত্ব কি হয়, সাধারণ মানুষের পথে নামতে কিন্তু আর কি বাধ্য করে সাধারণ মানুষকে, এবং যে দরিদ্র শহর ও গ্রামের যে বিভিন্ন দরিদ্র মানুষের জীবনে কিন্তু নেমে আসে দুর্দশা, এবং যেটা কি করেছিল, বিপ্লবের বারুদে আগুন লাগানোর কাজটি কিন্তু করেছিল। অর্থাৎ এই সমস্ত কিছুর পর কি হলো, কৃষকদের মনে কিন্তু একটা অসন্তোষের সৃষ্টি হলো, সাধারণ মানুষের মনে একটা অসন্তোষের কিন্তু সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এছাড়াও বলা যায় যে বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের ব্যর্থতা, তাহলে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন সংস্কার হয়েছিল এবং সেগুলোরও কিন্তু ব্যর্থ আর কি হয়েছিল। কি বলেছে, অর্থমন্ত্রীদের প্রচেষ্টা, ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রীরা কি করলো, অর্থনৈতিক সংকট সমাধানে একাধিক যুগান্তকারী যে আর কি সংস্কারের আর কি প্রস্তাবটা দিয়েছিল। সমতার লক্ষ্য, এখানে বলেছে তারা রাজকোষের ঘাটতি মেটাতে সুবিধাভোগী প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের ওপর কর আরোপের চেষ্টা করেছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বলা যায় যে সেটাও অনেকটা আর কি ব্যর্থই হয়েছিল। তীব্র বিরোধিতা, কিন্তু স্বার্থান্বেষী প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় তীব্র বিরোধিতার কারণে এই সংস্কারগুলি কখনোই কিন্তু বাস্তবে রূপ নিতে পারেনি, বাস্তবায়িত হতে কিন্তু পারেনি। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রচেষ্টা তো ঠিকই চালানো হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু আর বাস্তবে কিন্তু আর মানে বাস্তবায়িত হয়নি। সংকটের একটা চূড়ান্ত রূপ, অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপর ফলস্বরূপ কি হয়েছিল, যে অর্থনৈতিক অচলাবস্থা আরো তীব্র আকার ধারণ করেছিল। মানে আকারটা তো তীব্র ছিল আগেও, কিন্তু পরবর্তীতে সেটা গিয়ে আরো একটা বেশি বিরাট আকারে তীব্র আকার ধারণ করেছিল, এবং সাধারণ মানুষের হতাশা চরম সীমায় কিন্তু পৌঁছে যায়, যা বিপ্লবকে কিন্তু অবসম্ভাবী করে তোলে। অর্থাৎ এই সমস্ত কিছু, এই যে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত কিছুর কারণে কি হচ্ছে, লাস্ট অব্দি গিয়ে কি হচ্ছে, যে একটা চরম পর্যায়ে পৌঁছে যায়, এবং যেটা কি করে, বিপ্লবকে অবসম্ভাবী কিন্তু করে তুলেছিল। তাহলে ফরাসি বিপ্লবের পেছনে এই যে অর্থনৈতিক কারণগুলি ছিল, ঠিক আছে, এটা নিয়েই মূলত কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই থাকছে, ইনফরমেশন ভিডিও শুরুতে দিয়ে রেখেছি। আজকের ক্লাসের আলোচনা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।